পশ্চিমবঙ্গে প্রতি বছর যে সংখ্যক স্টুডেন্ট গ্র্যাজুয়েটস কমপ্লিট করছে সেই তুলনায় আমরা দেখতে পাচ্ছি চাকরি নেই। সরকারি চাকরির কথা যদি বলতেই হয় সেটা যেন মরিচিকার মতন হয়ে গেছে, আমরা সেটা অবগত আছি। এখন স্টুডেন্টরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড, তারা চিন্তা করছে যে গ্র্যাজুয়েট কমপ্লিট করার পর কিভাবে তারা স্বাবলম্বী হবে। আমি একটি কোর্সের সম্বন্ধে জানি, আমি একটি কেরিয়ারের অপশন জানি, যে কেরিয়ারটা আমি গত 6 বছর ধরে ছিলাম। এই কেরিয়ারের নাম হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এটা একটি সেলস জব। আজকের এই ভিডিওতে আমি ডিটেলসে এই কেরিয়ার সম্বন্ধে বলবো। তবে একটি কথা বলি, এই যে তোমাদেরকে ভিডিওটা বানাচ্ছি এটা তোমাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। অনেকে তোমরা দেখে বলবে উপকৃত হলাম, অনেকে বলবে যে এই ধরনের প্রফেশন বলে কি লাভ, তার থেকে অন্য কিছু করলে ভালো হয়। অবশ্যই সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। আমার কাজ এই ভিডিওতে এই প্রফেশন সম্বন্ধে বিস্তারিত জানানো। প্রথমে আমরা জানি হোয়াট ইজ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, কাকে বলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমরা যখন কোনো ডক্টরের কাছে যাই, ডক্টর আমাদেরকে প্রেসক্রিপশন করেন, প্রেসক্রিপশনে কিছু ওষুধের নাম লিখে দেয়। এই যে ওষুধের নামটা লিখে দিলেন, এই ওষুধের জন্য একটি করে ছেলে থাকে, যে ছেলেটা ডক্টরের কাছে প্রমোট করে তাদের ব্র্যান্ডটা, তাদের মেডিসিনটা, আর ওই ছেলেটাই হবে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তাহলে আমরা আরেকটু ভালোভাবে বুঝি, একটা কোম্পানি ওষুধ তৈরি করলো, ওষুধটা যখন কোম্পানি তৈরি করার পর ভারতবর্ষের বিভিন্ন স্টেটে তাদের প্রোডাক্ট লঞ্চ করলো। প্রোডাক্ট যখন লঞ্চ হয়ে গেল, কোম্পানি তখন একটি ছেলেকে হায়ার করলো। তাহলে ছেলেটাকে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। ওই ছেলেটা ডাক্তারের কাছে গেল, চেম্বারে গিয়ে তাদের প্রোডাক্টের সম্বন্ধে ডাক্তারবাবুকে জানালেন। ডাক্তারবাবু কনভিন্স হলো, উনি প্রেসক্রিপশনে পেশেন্টের যে রোগের জন্য যা ওষুধ প্রয়োজন, ডাক্তারবাবু যখন প্রেসক্রিপশন করবে তখন ওই কোম্পানির প্রোডাক্টটা যদি লেখে, আলটিমেট কি হলো, সেল হলো প্রোডাক্টটা। আর এই গোটা প্রসেসে একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কাজটা করে থাকে। কোম্পানির ঘর থেকে প্রোডাক্টটা আলটিমেট যে পেশেন্টের কাছে পৌঁছাবে, আলটিমেট কোম্পানির প্রোডাক্টটা তৈরি করা থেকে যখন পেশেন্টের কাছে পৌঁছালো, মাঝখানে যে হেল্পিং হ্যান্ড হিসেবে আছে, ডক্টরকে ভিজিট করা, প্রোডাক্টটা আলটিমেট কেমিস্ট অর্থাৎ দোকানদারের কাছে সাপ্লাই হলো কিনা, স্টকিস্টের কাছে সাপ্লাই হলো কিনা, এই বিষয়গুলো দেখতে হয় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে। তাহলে আশা করি কিছুটা তোমাদের কনফিউশন ক্লিয়ার করতে পেরেছি যে কি কাজটা করতে হয়। এই কাজটা অবশ্যই বসে কাজ নয়, ব্যাক অফিস জব নয়। যেহেতু এটা সেলস জব, তাই কাজ কি হবে, ডক্টরবাবুর চেম্বারে যাওয়া, কেমিস্টের কাছে যাওয়া, স্টকিস্টের কাছে যাওয়া, এগুলো করতে হয় প্রতিদিন। তাহলে আমরা এই প্রফেশন সম্বন্ধে আমরা একটু হলেও ওভারভিউ জানতে পারলাম। এবার এখন প্রশ্ন যে এই প্রফেশন জয়েন করার জন্য কোন কোন স্কিল লাগে, কোন কোন কোয়ালিটি লাগে জানবো। প্রথমত এবার আমরা জানবো যে এই প্রফেশনকে কন্টিনিউ করার জন্য কোন কোন রেসপন্সিবিলিটি লাগে, কোন কোন কাজগুলো প্রতিনিয়ত করতে হয়। তাহলে আমরা প্রফেশনের সম্বন্ধে জানতে গিয়ে বুঝতে পারলাম যে ডেফিনেটলি আমাদেরকে সেল স্কিল লাগছে। সেল কিভাবে ম্যানেজমেন্ট করা যায় সেটা আমাদের ফোকাস করতে হয়, রেসপন্সিবিলিটির মধ্যে থাকে। 2 নম্বর কি থাকছে, কাস্টমার রিলেশনশিপ বিল্ড করা, ডক্টর, কেমিস্ট, স্টকিস্ট ওনাদের সাথে ভালোভাবে রিলেশনশিপ বিল্ড করা। 3 নম্বর কি লাগে, যে আমার যে সেল অ্যানালাইটিক স্কিল, আমার সেল এই মাসে কত হলো, বেশি হলো না কম হলো, এই সব কিছু অ্যানালাইটিক করতে জানতে হবে। আর কি লাগবে, যে মার্কেট রিসার্চ, অর্থাৎ আমরা যে প্রোডাক্টটা ডিল করছি, আমাদের কোম্পানি যে প্রোডাক্টটা ডিল করছে, মেবি অন্য একটা কোম্পানি নতুন একটা কোনো প্রোডাক্ট নিয়ে এসেছে, ওই প্রোডাক্টটা সম্বন্ধে জানা, তারা কীভাবে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে, তাহলে মার্কেট রিসার্চ সম্বন্ধে আমাদের জানতে হয়। মোটামোটা আমরা বলতে পারি যে 5 থেকে 6টা স্কিল আমাদের প্রতিদিন আমাদের অ্যাপ্লাই করতে হয়। এবার আমরা জানবো যে এই প্রফেশনে কোন স্কিলটা লাগে, যে স্কিলের মাধ্যমে আমরা এই প্রফেশনকে আরও বেশি শক্ত করে থাকতে পারব। 1, বুঝতে পারছি যেহেতু এটা সেলস প্রফেশন, কমিউনিকেশন স্ট্রং হতে হবে। আচ্ছা, কমিউনিকেশন মানে আবার এটা নয় যে তোমাকে আবার সবার সাথে ইংলিশে কথা বলতে হবে, কারণ আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে কমিউনিকেশন মানে ইংলিশ। অবশ্যই ইংলিশ লাগবে, কখন না যখন আমরা ইন্টারভিউ দিতে যাব, রাইট? তাহলে কমিউনিকেশন স্কিল মানে কোনো একটি কথা, কোনো একটা প্রেজেন্টেশন সহজভাবে বোঝানো, সেটা ডক্টরবাবু, কেমিস্ট অথবা তোমার স্টকিস্ট, ওনার সাথে ডিল করা, কথা বলতে হবে আলটিমেট। ওকে, এই স্কিলটা আমাদের কোর স্কিলের মধ্যে থাকছে নাম্বার 1। এর সাথে কি লাগছে, ইন্টারপার্সোনাল স্কিল। ইন্টারপার্সোনাল স্কিল বলতে কিছু কিছু এমআর আছে দেখতে পাওয়া যায় যারা সহজেই একটা অপর মানুষকে কনভিন্স করতে পারে, কথা বলতে পারে। তাহলে আমাদেরকে সেটা অ্যাডাপ্ট করতে হবে। কারোর মধ্যে থাকে যে খুব একটু ইন্ট্রোভার্ট হয়,
কথা বলতে পারে না, অপর মানুষের কাছে নিজেকে খুলতে পারে না। আলটিমেট এইগুলো কিন্তু আমাদের শিখতে হবে, না পারলেও শিখতে হবে মার্কেটের থেকে। ওকে, আর লাগবে আমাদের প্রোডাক্ট নলেজ, সায়েন্টিফিক কিছু নলেজ লাগবে। ভাই সায়েন্টিফিক মানে আবার এটা আবার ভয় পেয়ে যাও না যে বিশাল কিছু জানতে হয়। মানে ধরো তুমি যেহেতু মেডিসিন ডিল করবে, তাই মেডিসিন টার্ম জানতে হবে, মার্কেটে কি নতুন নতুন প্রোডাক্ট আছে এই সম্বন্ধে কিছু নলেজ তোমার জানতে হবে। এমন কিছু নয় যে তোমরা পারবে না। অনেকে আবার ভয় পাও যে এই সায়েন্টিফিক, মেডিসিন, ইংলিশ, বিএতে গ্র্যাজুয়েশন করেছি আমরা পারবো না। না, ভয় খাওয়ার কিছু নেই। যে কোনো স্ট্রিমের গ্র্যাজুয়েশন করা ছেলেরা কিন্তু এটা করতে পারবে। ওকে, এই যে স্কিলগুলো বলছি আস্তে আস্তে রপ্ত করা যায়, এমন কিছু নয় যে পারবে না। ওকে, তার সাথে আরেকটা কি লাগে, যেহেতু আমরা বললাম কোথায় কি প্রোডাক্ট সেল হলো কোনটা না হলো এটা জানতে হয়, এটার রেসপন্সিবিলিটির মধ্যে থাকে, তাই অ্যানালাইটিক স্কিলটাও তোমার থাকতে হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝে নিলাম যে রেসপন্সিবিলিটি আর স্কিল কি কি লাগে, বোঝা গেল। এবার প্রশ্ন যে আমি কি এলিজিবল, আমি কি পারবো, আমার দ্বারা কি হবে? আমি বলবো ভাই তোমার দ্বারাই হবে, যদি তুমি মনস্থির করে নাও যে সেলস প্রফেশনে আসবো। প্রথম কথা, স্কিল বা রেসপন্সিবিলিটি তোমাকে স্কুল কলেজ শেখায়নি, তোমার বাবা মা শেখায়নি। তুমি আলটিমেট যখন মার্কেটে নামবে, মার্কেটে কাজ করতে করতে তোমার যদি খিদে থাকে, হাঙ্গারনেস থাকে, সো তুমি সেটা আস্তে আস্তে ডেভেলপ করতে থাকবে, পারবে। ওকে, তাহলে অনেকে ভয় পাও যে আমরা বিএ পাস কোর্সে পড়েছি, বাংলা অনার্স ছিল, ইতিহাসে অনার্স ছিল, আমরা ইংলিশ থেকে দূরে থাকি, অনেক দূরে থাকি, মানে ভয় পাই। ভয়ের কিছু নেই, প্রচুর সংখ্যক এমআর কিন্তু তারা কাজ করে খাচ্ছে, তারা কিন্তু একদম প্লেন পাস কোর্সে করা ছেলে। ওকে, তাহলে ভয় খাওয়ার কিছু নেই। হ্যাঁ, ডেফিনেটলি তুমি যদি বিএসসি করা স্টুডেন্ট হও, বিফার্ম করা স্টুডেন্ট হয়, তোমাদের প্রায়োরিটি বেশি থাকবে, কারণ যেহেতু একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, যেহেতু মেডিকেল টার্ম থাকবে, সেই ক্ষেত্রে কোম্পানিও চায় যে একটু সায়েন্সের স্টুডেন্ট হলে ভালো হয়। ওকে, এবার আসি যে এই প্রফেশনে জয়েন করার জন্য আমাদেরকে কি কি জানতে হয়। সিম্পল, তোমাকে লাগবে ফার্মাকোলজি সম্বন্ধে জানতে হবে। ভয় পেয়েছো না, ফার্মাকোলজি বলতে যেমন ধর যেহেতু আমি একটা ওষুধ ডিল করব, মেডিসিন ডিল করব, তাই ওষুধটা কেমনভাবে কাজ করে, কি হয় না হয়, এই বেসিক জিনিসটা জানতে হয়, একদম বেসিক জিনিস, তার ভয় পাওয়ার কিছু নেই। এবার জানতে হয় কিছু মেডিকেল টার্ম বলতে এখানেও আবার ভয় পাওয়ার কিছু নেই। ধরো আমাদের কিছু ফিজিওলজি, অ্যানাটমি, আমাদের যে বডি সিস্টেম কীভাবে কাজ করে, আমাদের ব্রেন কীভাবে কাজ করে, এর ওভারভিউ বলতে পারো জানতে হবে আমাদেরকে। ওকে, তো এগুলো আমাদের জানা খুব প্রয়োজন আছে এই প্রফেশনে এন্টার করার জন্য। আর কি লাগবে, সেলস অ্যান্ড মার্কেটিং যে কাজটা সম্বন্ধে নলেজটা লাগবে। যখন তুমি নিজেকে প্রিপারেশন নেবে, তো কীভাবে সেল হয়, কীভাবে মার্কেটিং করতে হয়, এই সমস্ত বিষয়গুলো তোমাকে জানতে হবে যখন তুমি প্রিপারেশন নেবে। ওকে, এবার আসা যাক যে প্রিপারেশন তো নিলাম, প্রফেশন সম্বন্ধে জেনে নিলাম, তাহলে এন্টার করবো কী করে, ইন্টারভিউ দেয় কী করে, এটা একটা বড় প্রশ্ন এখন বর্তমানে অনেক স্টুডেন্ট করে। দেখো, একটি কথা যেটা সহজলভ্য, যেটা ইজি ওয়ে হতে পারে, মেবি তুমি দেখতে পারো যে তোমার আশেপাশে কোনো একজন তোমার দাদা আছে যে প্রফেশনে দীর্ঘদিন ধরে কাজ করছে, তার সাথে আলোচনা করো যে আমি দাদা এই প্রফেশনে আসতে চাইছি, আমি প্রিপারেশন নিচ্ছি, আমি এই প্রফেশন সম্বন্ধে জেনেছি, কী কী সাবজেক্ট লাগে জেনেছি, মার্কেট যে নলেজ লাগে সেটাও আমি জেনেছি, আমি আসতে চাই। তো যদি কোনো ভ্যাকেন্সির নিউজ পাও আমাকে জানিও, একটা ওয়ে হতে পারে। দ্বিতীয় ওয়ে হতে পারে কি না, আমি যে কোনো ওষুধের দোকানে গিয়ে বলা যে আপনার কাছে যদি কোনো এমআর দাদারা আসেন তো আমার নাম্বার দেবেন বা একটুখানি আমাকে বলবেন, আমি তাদের সাথে কথা বলতে চাই, আমি একটি চাকরি চাই, এরকমভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি। বা বিভিন্ন শহরে এমআরদের নির্দিষ্ট একটা প্লেস থাকে যেখানে এমআররা গ্যাদার হয়, যেটাকে আমরা বলি ইউনিয়ন অফিস। ওকে, তো ওখানে গিয়েও তোমরা বলতে পারো যে আমি গ্র্যাজুয়েশন করেছি সদ্য 1 বছর হলো, 2 বছর হলো, সো আমি ভালো লাগছে প্রফেশন সম্বন্ধে, আমি রিসার্চ করেছি, জেনেছি। কারণ যখনই তুমি বলবে না যে আমি সেলস অ্যান্ড মার্কেটিং প্রফেশনে আসতে চাইছি, প্রথম বলবে কেন রে ভাই, অন্য কিছু করে খা, এটা বলবে, খুব চাপ, খুব প্রেসার, রাত দিন এক করে দেয়, ফালতু আসিস না, বলবে। তোমার যদি ইচ্ছা থাকে সেটা তোমাকে বোঝাতে হবে যে হ্যাঁ আমি প্রিপারেশন নিয়ে এসেছি, আমি জানি বিষয়টা, আমি জানি কীভাবে কাজ করতে হয়, সো আই ওয়ান্ট টু বি। ওকে, সেই ক্ষেত্রে তারা আবার ভ্যাকেন্সি নিউজ প্রোভাইড করে। অথবা আরেকটি পন্থা যেটা তুমি করতে পারো, ট্রেনিং নিতে পারো। ট্রেনিংয়েরও তোমার অফলাইন আছে, অনলাইন ট্রেনিং আছে। অফলাইন ট্রেনিংয়ের ক্ষেত্রে তোমার শহরে দেখো, তোমার যেখানে বাড়ি, মেবি তোমার বাড়ি ধরো শহর থেকে 20 কিলোমিটার বা 30 কিলোমিটার দূরে গ্রামে বাড়ি, তো তোমার যদি ওটাই হয় তো সেখান থেকে তুমি চেষ্টা করো যে তোমার শহরে এসে দেখো যে কোথায় ট্রেনিং সেন্টারগুলো আছে, কথা বলে দেখো। তো ওখানে একটা চার্জেস ডেফিনেটলি তারা বলবে। বর্তমানে আমরা ধরতে পারি
অফলাইনে কোর্স ফি 15 থেকে 30,000 মতন। অনেকে বলতে পারো যে আই কান্ট অ্যাফোর্ড দিস, এটা অনেকে বলতে পারো। আসছি এই প্রশ্নের অ্যান্সার কী হবে, তাহলে আমরা এই প্রসেসটা জেনে নিই। তো যখন তোমরা 15,000 থেকে 25,000 যেটা চার্জ করবে তুমি দিয়ে দিলে, ওই ট্রেনিং সেন্টার যেটা করবে তোমাকে এভরিথিং টিচ করিয়ে দেবে। কীভাবে ইন্টারভিউ দিতে হয়, ইন্টারভিউ কীভাবে কথা বলতে হয়, কোন লাইন কী কী পড়াশোনা করতে হয়, এই যে ফার্মাকোলজি বললাম, এই যে তোমাকে বললাম না মেডিকেল টার্মিনোলজি, এই সমস্ত জানতে হয়, এগুলো সব শিখিয়ে দেবে। একদম 3 মাসে কোর্স দিয়ে যতটুকু প্রয়োজন আছে সব শিখিয়ে পড়িয়ে সার্টিফিকেট দিয়ে ইন্টারভিউয়ের জন্য প্লেসমেন্ট দেওয়ার চেষ্টা করবে ওই প্রতিষ্ঠানগুলো। ওকে, যারা বলছে যে আমরা অ্যাফোর্ড করতে পারবো না, সেই ক্ষেত্রে তোমাকে খুব হার্ডওয়ার্ক করতে হবে, যে প্রফেশনে আছে তার পেছনে লেগে যেতে হবে যে আমার চাকরি চাই চাকরি চাই চাকরি চাই, অথবা তোমার কাজ হবে এই ট্রেনিং সেন্টারে আসা। তুমি মাঝখানে থাকতে পারো না যে আমি প্রিপারেশন নিয়ে বসে আছি আর আমাকে বলবে যে চাকরি চলে এসো ভাই, না, এটা হবে না। তোমাকে আইদার ট্রেনিং সেন্টার নিতে হবে, অথবা তোমার যদি নিজের প্রতি বিশ্বাস থাকে যে হ্যাঁ আমি জানি, আই নো অ্যাবাউট দিস প্রফেশন, অথবা আমি দাদার কাছ থেকে ট্রেনিং নিয়েছি, সো সেই ক্ষেত্রে তোমার অ্যাপ্রোচ হবে বিভিন্ন দাদার কাছে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে নিজেকে অ্যাপ্রোচ করা, নিজেকে অলরেডি সেল করা যে আমি চাকরি চাই। ওকে, এইভাবে আমরা কিন্তু এই প্রফেশনে আসতে পারবো। গত 1 বছর আমিও অনলাইনে ট্রেনিং প্রোভাইড করছি এবং গত 1 বছরে আমার কাছে 100+ স্টুডেন্ট পাস আউট হয়েছে এবং তাদের মধ্যে মোস্ট অফ দেম তারা এখন বিভিন্ন জায়গায় কাজ করছে। আমার স্টুডেন্ট যেমন উত্তরবঙ্গের স্টুডেন্টও আছে, আবার দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলা থেকে স্টুডেন্টরা তারা এনরোল করেছে, অনলাইনের মাধ্যমে কোর্স নিয়েছে, তারা অ্যাপ্লাই করে আজকে তারা চাকরি করছে। যদি তোমার ইচ্ছা হয় যে আমি তোমাকে টিচ করব, আমি তোমার টিচার হব, সেই ক্ষেত্রে ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে আমার কোর্স এনরোল করো, সেখানে আমি তোমাদেরকে ট্রেনিং প্রোভাইড করব। ওকে, তাহলে এবার আসি যে এই প্রফেশন সম্বন্ধে কয়েকটা ভালো এবং খারাপ। ভালো দিক যেটা বলবো, একটা জিনিস কি হয় যে তোমার শহরে থেকেই তুমি কাজটা পাবে, তোমাকে কোথাও ব্যাঙ্গালোর যেতে হবে না, তোমাকে যেতে হবে না কোথাও অন্য কোনো স্টেটে চাকরির জন্য, এবং স্টার্টিং যে স্যালারিটা পাবে অ্যাভারেজ হিসাবে খারাপ নয়। আমরা যদি দেখি যে অন্য প্রাইভেট জবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন অ্যান অ্যাভারেজ তুমি 18 থেকে 20,000 টাকা স্টার্টিং স্যালারি পাবে উইথ এক্সপেন্স। ওকে, এক্সপেন্স নিয়ে বলছি, তাহলে আমি ধরছি এক্সপেন্স ছাড়া তোমার 10,000 স্টার্টিং স্যালারি। তুমি প্রফেশন জয়েন করে 1-1.5 বছর পরে তুমি এই স্যালারিটা তোমার আস্তে আস্তে 15, 20, 25 বাড়তে থাকবে। এটা তোমার বলতে পারি যে প্রোজ। 2 নম্বর প্রোজটা যেটা বলবো এই প্রফেশনের জন্য, অন্য ইন্ডাস্ট্রি অনেক সময় আমরা বন্ধ হতে দেখেছি, কিন্তু এই প্রফেশন কন্টিনিউ আছে এবং আগামীতে আরও গ্রো করবে আমরা দেখতে পাচ্ছি। কারণ ডিউরিং কোভিডে আমরা দেখেছিলাম যে প্রচুর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছিলো, সব ওয়ার্ক ফ্রম হোম চলছিল, অনেকের চাকরি চলে গেছে, কিন্তু এই প্রফেশন যেহেতু হেলথ সেক্টরের সাথে যুক্ত আছে, হেলথ সেক্টর যতদিন থাকবে এই প্রফেশন আস্তে আস্তে গ্রো করতে থাকবে। ওকে, এটা একটা প্রজের ক্ষেত্রে আমি বলতে পারি। এবার যদি বলি যে কনস কী আছে, খারাপ দিক কী আছে, দেখো খারাপ দিক বলতে প্রথমে যেটা আসছে, ফিজিক্যালি এবং মেন্টালি প্রেসার কিন্তু এই প্রফেশনে দেখতে পাও। এমনটা নয় যে তুমি এক অফিস জব নয় যে তুমি বসে থাকলে এক জায়গায় বেশ একটা সুন্দর চেয়ারে বসে কিছু টাইপ করলে, কিছু অফিস জব কাজ করলে, দিয়ে চলে আসলে। তোমাকে 42 ডিগ্রি তাপমাত্রা, খুব গরম, কাজ করতে হবে। তুমি দেখতে পাচ্ছ যে 10 ডিগ্রি তাপমাত্রা, ঠান্ডা পড়েছে, কাজ করতে হবে, বেরোতে হবে মার্কেটে। তুমি দেখতে পাচ্ছ এই এখন যেমন বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, তোমাকে রেনকোট পরে বেরোতে হবে। তাহলে এই ধরনের কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি কনসের মধ্যে পড়ে। আরেকটা যেটা হয় যে এই প্রফেশনের পারফরমেন্স ওরিয়েন্টেড, সো এভরি মান্থ অ্যান্ড এভরি টাইম তোমাকে পারফরমেন্স বেটার করে যেতে হবে। যখন তোমার পারফরমেন্স পোর থাকবে, সো কোম্পানি আইদার তোমাকে টার্মিনেট করবে অথবা তোমাকে সুইচ করে অন্য কোম্পানিতে যেতে হবে। এটা একটা কনস এই প্রফেশনে আছে। আশা করছি এই কেরিয়ার সম্বন্ধে তোমাদেরকে বিস্তারিত বোঝাতে পেরেছি। যদি মনে হয় যে কোনো একটা জায়গায় মিস হয়ে গেছে, সেক্ষেত্রে বলবো কমেন্ট করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানিও। আর এমআর সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।